সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্রধানমন্ত্রীর ম্যাক্রোর সাথে শেখ হাসিনার বৈঠক, উপহার হিসেবে করোনার 20 লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা ফ্রান্সের। ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা, 23 নভেম্বর দেশের 840টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট। সিলেট বিভাগে রয়েছে 82টি ইউনিয়ন। করোনা পরিস্থিতিতে এবছর হবে না জেএসসি ও জেডিসি পরীক্ষা। স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে হবে ফলাফল নির্ধারণ। দেশে প্রতি মাসে 4 কোটি মানুষকে করোনা প্রতিরোধক টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লুকমান হোসেন। এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন প্রায় 5 কোটি মানুষ। তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির সমাবেশ। বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 235। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনা ভাইরাসের 20 লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে 20 লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা ছবি তোলেন। পরে 2 নেতা এলিজি প্রাসাদে একসঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাওয়াস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। চতুর্থ ধাপে দেশের 840টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 23 ডিসেম্বর। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ইসির 89তম বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন। এর মধ্যে সিলেট বিভাগের 4 জেলার 82টি ইউনিয়ন রয়েছে। একই তফসিলে 3টি পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 25 নভেম্বর, বাছাই 29 নভেম্বর, আপিল 30 থেকে 2 ডিসেম্বর, আপিল নিষ্পত্তি 3 থেকে 5 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 6 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 7 ডিসেম্বর, আর ভোট গ্রহণ হবে 23 ডিসেম্বর। ঘোষিত তফসিলে আগামী 23 ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় 10টি করে ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে গোলাপগঞ্জের যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হচ্ছে গোলাপগঞ্জ, বাঘা, ফুলবাড়ি, লক্ষ্মীপাশা, বুধবাড়ি বাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুরা, উত্তর বাদেপাশা ও শরীফগঞ্জ। এছাড়া বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়ন হচ্ছে আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুরারবাজার, মাথিউরা, তিলপাড়া, মোল্লাপুর, মুড়িয়া ও লাউতা। চতুর্থ ধাপে মৌলভীবাজারের যে 20টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে রাজনগর উপজেলার ফতেপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাঁও, রাজনগর, ট্যাংরা, কামারচাক ও মনসুরনগর। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপার কাবাগলা, আখাইলকুড়া, একাটুনা, চাঁদনীঘাট, কনকপুর, আমতৈল, নাসিরাবাদ, মুস্তাফাপুর ও গিয়াসনগর। হবিগঞ্জের 21 ইউনিয়নে 23 নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলো হচ্ছে লাখাই উপজেলার লাখাই, মুরাকুড়ি, মুরিয়াউখ, বামই, করাব ও বুল্লা। বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তর পূর্ব, বানিয়াচং উত্তর পশ্চিম, বানিয়াচং দক্ষিণ পূর্ব, দৌলতপুর, খাগাপাশা, বড়ইউড়ি, খাগাউড়া, পুকরা, সুবিদপুর, মকরমপুর, সুজাতপুর, মন্দরি, মুরাদপুর ও পৈলারকন্দি। সুনামগঞ্জের 21টি ইউনিয়ন হচ্ছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া, হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর সাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও ও পাটলি। দিরাই উপজেলার
রফিনগর, ভাটিপাড়া, রাজনগর, চরনার চর, দিরাই, সরমঙ্গল, করিমপুর, জগদল, তারল ও কুলঞ্জ। বিশম্বরপুর উপজেলার ফতেপুর, বাদাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর ও শালুকাবাদ। বিশম্বরপুর উপজেলার ফতেপুর, বাদাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর ও শালুকাবাদ। করোনা ভাইরাসের পরিস্থিতিতে 2021 সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও নেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শিক্ষা বোর্ডে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণীকক্ষে শিখন শেখানো কার্যক্রম বিবেচনায় 2021 সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, প্রস্তুতকৃত ফলাফল অনুযায়ী বোর্ড কর্তৃক উত্তীর্ণ সনদ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে না সরকার। দেশে প্রতি মাসে 4 কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লুকমান হোসেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের দেওয়া 32 লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠানে এমন তথ্য দেন তিনি। লুকমান হোসেন বলেন, এখন পর্যন্ত 21 কোটি টিকা নিজস্ব টাকায় কিনেছি। সব টাকা পরিশোধ করা হয়েছে। আমাদের 28 কোটি টিকা দরকার, পেয়ে যাব। বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত টিকা আসতে থাকবে। স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব আরও বলেন, প্রতি মাসে 4 কোটি মানুষকে করোনার প্রতিষেধক টিকা দেওয়া হবে। 12 থেকে 17 বছর বয়সীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা আছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে 32 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড। বুধবার টিকার প্রথম চালান আসে। টিকা হস্তান্তর করেন দিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকস্কি। সর্বমোট 32,72,880 ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড। ঢাকায় পৌঁছে দেওয়া পর্যন্ত পরিবহন খরচও দিচ্ছে দেশটি। টিকার পরিমাণ বেশি হওয়ায় মোটে 3 চালানে ঢাকায় পৌঁছাবে ভ্যাকসিন। প্রথম চালানে ঢাকায় এসেছে 10,27,290 ডোজ টিকা। বৃহস্পতিবার দ্বিতীয় চালানে আসবে 9,20,790 ডোজ এবং 14 নভেম্বর আসবে 13,24,800 ডোজ টিকা। গেল ফেব্রুয়ারি মাস থেকে দেশে করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। মাঝে টিকার সংকটের কারণে কিছুটা ব্যাহত হলেও গত কয়েক মাস ধরে টিকাদানে গতি এসেছে। বিভিন্ন দেশ থেকে নিয়মিত টিকা আসতে থাকায় আর টিকার সংকট হবে না বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে 4,91,14,462 জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন 3,19,63,515 জন। সব মিলিয়ে দেশে 8,10,77,977 ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। বুধবার বিকেল 3টায় রেজিস্ট্রারি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য 23% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাসের ভাড়া 27% ও লঞ্চের ভাড়া প্রায় 35.5% বৃদ্ধি করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের সাধারণ মানুষ। এছাড়া করোনার মহামারীর মধ্যে যেখানে দেশের মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। সরকারের এমন গণবিরোধী কর্মকাণ্ডের কারণে মানুষ ক্ষোভে ফুঁসছেন। তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইছে না। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতা সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হুসাইন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েসলুদি, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রুকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব।
দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৯০৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭১,৬৬৯ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫,৩৫,৬৬১ জন। গত ২৪ ঘন্টায় ১৮,০২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭,৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৩১%। এ পর্যন্ত মোট ১,৫,২৫,৯২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.৯৩%। প্রতি ১০০ জনের সুস্থতার হার ৯৭.৭১% এবং মৃত্যুর হার ১.৭৮%। গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন। তাদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।